আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো জব কাউন্সিল এবং আনলক ইংলিশ উইথ সুমন পেজের পক্ষ থেকে আমি মির্জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার শুনতে এবং দেখতে পান দেন আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা একটু চেক করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ওকে, একটু কমেন্ট করতে হবে বাবা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো সবকিছু ক্লিয়ার আছে কিনা। কোনো প্রবলেম থাকলে বলবেন। আমাদের আজকের আলোচনায় আমরা মারাত্মক ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ব্যাপক কাজে আসবে ইনশাআল্লাহ। আর কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হলেন, কে কোথা থেকে আসেন, একটু জানাবেন প্লিজ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাকে একটু কনফার্ম করেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হুমায়ুন কবির ভাই বলছেন ক্লিয়ার স্যার, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তো যেমনটা বলছিলাম অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে, আর অনেকে হয়তো যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই যুক্ত হবেন ইনশাআল্লাহ। হুমায়ুন কবির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফ্রম ময়মনসিংহ, ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। হ্যাঁ, শিফাতুল ইসলাম শিফাত, আলহামদুলিল্লাহ ভাই, আচ্ছা ভাই আল্লাহ ভালো রাখুক। তো ঠিক আছে, এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ইমবেডেড সেন্টেন্স। এটার নাম হলো ইমবেডেড সেন্টেন্স, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো গিয়ে আপনার আমার কালেকশনের অনেক বই আছে যারা বা যেই বইগুলো ইমবেডেড সেন্টেন্স না বলে তারা এটাকে বলেছে ইমবেডেড কোয়েশ্চেন। দেখেন আপনার আমার কালেকশনের অধিকাংশ বই এটাকে ইমবেডেড কোয়েশ্চেন বলেছেন। আসলে কি এটা ইমবেডেড কোয়েশ্চেন নাকি ইমবেডেড সেন্টেন্স, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অধিকাংশ বইগুলো এটার নামটাই ভুল করেছে, বাকি বিষয়ের কথা আমি বাদে দিয়ে দিলাম। ইরফান আলী ভাই আসসালামু আলাইকুম বস। আমি বস না ভাই। আচ্ছা ইরফান আলী ভাই জাযাকাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এস এ এম মাসুদুর রহমান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ইমতিয়াজ ভাই জয়পুরহাট থেকে, ধন্যবাদ ভাই। আচ্ছা ইরফান আলী ভাই ধন্যবাদ ভাই। আচ্ছা এছাড়াও আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন। সঞ্জিদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইউসুফ ভাই আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম ইউসুফ ভাই। ঠিক আছে, আসেন আমরা ধাপে ধাপে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আজকের আলোচ্য বিষয়টা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, ইমবেডেড সেন্টেন্স। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের কালেকশনের যে বইগুলো আছে তারা এইটাকে বলে আসছে ইমবেডেড কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে ইজ ইট ইমবেডেড কোয়েশ্চেন অর ইমবেডেড সেন্টেন্স, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট অর ইনকারেক্ট। আসেন এটা আমরা ধাপে ধাপে খাপে খাপে মেলাবো, হ্যাঁ, এই জায়গাটাতে যাতে ঝামেলা না হয়। সো আপনি এটাকে অবশ্যই ইমবেডেড সেন্টেন্স বলবেন, নট ইমবেডেড কোয়েশ্চেন। ইমবেডেড কোয়েশ্চেন যে হয় না এরকম না, ইমবেডেড কোয়েশ্চেন বললে আপনি এটাকে 3 ভাগের 1 ভাগ কারেক্ট বলতে পারবেন, আর যদি ইমবেডেড সেন্টেন্স বলেন তাহলে এটা 3 ভাগের 3 ভাগই সঠিক হবে। সো ইটস রিয়েলি আপ টু ইউ, হোয়াটএভার ইউ উইল টেল ইট। ওকে, এটা আপনার বিষয়, আপনি এটাকে আসলে কি বলবেন। হ্যাঁ, তাহলে আসেন আমরা চলে যাই পরের পেজে। আমাদের আজকের আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখবো ইনশাআল্লাহ। তো দেখেন এই যে ইমবেডেড সেন্টেন্স আমি একদম ভেঙে ভেঙে লিখেছি। এই যে এমবেড শব্দটা হলো মূলত একটা ভার্ব, যার মানে হলো স্থাপন করা, সংস্থাপন করা, সংযুক্ত করা বা যুক্ত করা। সো ইমবেডেড সেন্টেন্স রেফার্স টু অ্যাডিং সামথিং। হ্যাঁ, ইমবেডেড সেন্টেন্স বলতে সাধারণত কোনো কিছুকে অ্যাড করা বোঝায়। ওকে, তাহলে দেখেন ইমবেডেড সেন্টেন্স বলতে সাধারণত এক প্রকারের সেন্টেন্সের সাথে আরেক প্রকার অথবা সমজাতীয়
সেন্টেন্সকে যুক্ত করা বোঝায়। সো এমবেড মানেই হলো যুক্ত করা। এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে দাদা এমবেডেড সেন্টেন্সটা কি, তাহলে আপনি বলবেন সংযুক্ত বাক্য। গ্লোরিয়াস জুয়েল ভাই, আল্লাহ আপনার গ্লোরি বাড়ায় দেখ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মহিউদ্দিন ভাই, আলিফা আফরোজ রিতা, সুমাইয়া আক্তার সুমি, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। দ্যাট মিনস আমরা যেটা বুঝলাম এমবেডেড সেন্টেন্সটা কি জিনিস। এমবেডেড সেন্টেন্স মানে হলো সংযুক্ত বাক্য। ওকে, এমবেডেড সেন্টেন্স মানে হলো সংযুক্ত বাক্য। আচ্ছা, দেখি আমাদের আর কোন কোন ভাইয়েরা কমেন্ট করছেন। সমালোচনা করেন না, মোহাম্মদ আলামিন। আচ্ছা ভাই, আমরা সমালোচনা করছি না, আলোচনা করছি। হ্যাঁ, এখন আমার আলোচনা যদি ভাই কারো গায়ে লাগে, সেক্ষেত্রে আমার কিচ্ছু করার নাই, বুঝতে পারছেন? এখন 2 2 যোগ করলে 4 হয়। কেউ যদি 5 বলে আর আমি যদি 4 বললে বলেন যারা 5 বলছে আপনি তাদের সমালোচনা করছেন, তাহলে আমার কিছু করার নাই ভাই। আমি এক্সট্রিমলি সরি মোহাম্মদ আলামিন ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে পুরো জিনিসটা ব্যাখ্যা করে বলবো। এরপরে যদি আপনার কাছে সমালোচনা বলে মনে হয় তাহলে আমার আর কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা আসেন, তাহলে আমরা কি বললাম? এমবেড মানে হলো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করা। আচ্ছা, তো আপনার কাছে সমালোচনা মনে হয়েছে কেন? আমি তো বুঝতে পারছি ভাই, কজ আপনি হয়তো এটাকে এমবেডেড কোশ্চেন বললে আপনার ভালো লাগে। আসেন তাহলে আপনার এই ধারণা আমি ভেঙে দেই। পুরো ক্লাস না দেখে যারা সমালোচনা বলতেছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। তাহলে খেয়াল করেন, আমরা জানি সেন্টেন্স হলো টোটাল 5 প্রকারের হয়, ঠিক আছে? আমরা জেনে আসছি সেন্টেন্স গুলোকে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আর অফ 5 টাইপস। তবে মডার্ন ইংলিশে সেন্টেন্স গুলোকে 4 ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ এবং অবজেক্টিভ এই দুটোকে একসাথে ব্লেন্ড করে ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়। অনেকে আমরা যারা জানি না, তারা এটাকে 5 প্রকারই বলি। মডার্ন ইংলিশে আই রিপিট সেন্টেন্স আর অফ 4 টাইপস, 4 রকমের হয়। আচ্ছা, তো এখানে যে বিষয়টা আর কি দেখেন, আমরা জানি সেন্টেন্স হচ্ছে গিয়ে অর্থ অনুযায়ী আমরা 5 প্রকার পড়ে আসছি। কি কি পড়ছি? প্রথমে পড়ে আসছি অ্যাসার্টিভ। আচ্ছা, এরপরে আমরা কি পড়েছি? আমরা পড়েছি ইন্টারোগেটিভ। ওকে, আচ্ছা, তারপরে 3 নম্বরে আমরা কি পড়েছি? আমরা পড়ে আসছি ইম্পারেটিভ। এরপর 4 নম্বরে আমরা কি পড়েছি? আমরা পড়েছি অবজেক্টিভ। দেন কামস এক্সক্লেমেটরি। তো অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আর অফ 5 টাইপস। মিনিং ওয়াইজ আমরা এই সেন্টেন্সগুলোকে 5 ভাগে ভাগ করে আসছি। ওকে, আবারও বলছি, দেখেন এই অ্যাসার্টিভ এবং অবজেক্টিভকে মডার্ন ইংলিশে ব্লেন্ড করে ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়েছে। অ্যাসার্টিভ এবং অবজেক্টিভ এটাকে বলা হয়েছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লেয়ার থেকে ডিক্লারেটিভ। ওকে, আচ্ছা, এই হলো গিয়ে ঘটনা। জব কাউন্সিল ইজ সফিস্টিকেটেড, উই অল আর ট্রুলি এমবেডেড। ধন্যবাদ ভাইজান। আচ্ছা, এখন দেখেন তাহলে এই হলো 5 প্রকারের সেন্টেন্স। নিচের দুটোকে আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন যারা এমবেডেড কোশ্চেন বলছেন, এবং আমি ওই যে বিভিন্ন বইয়ে এই জিনিসটা ভুল থাকে বলার কারণে হয়তো অনেকে যারা কষ্ট পাইছেন, এবার দেখেন তারা আমারে বলবেন সমস্যাটা কোন জায়গায়, আমার নাকি অন্য বইয়ের মধ্যে আছে। দেখেন, আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে চাইলে আরেকটা সেন্টেন্সকে ইমবেড করতে পারি। আমি গত পেজে মানে আগের পেজটাতে আপনাদেরকে ব্যাখ্যা করেছি ইমবেড মানে হলো যুক্ত করা। ইমবেড মানে হলো যুক্ত করা। তাহলে আসেন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইমবেড করতে পারি, একটা অ্যাসার্টিভের সাথে আরেকটা সেন্টেন্সকে ইমবেড করতে পারি। এখন আপনি বলেন, আমি যখন একটা অ্যাসার্টিভের সাথে আরেকটা অ্যাসার্টিভ যোগ করলাম, এটা কি কোশ্চেন? আই রিপিট, একটা অ্যাসার্টিভের সাথে আরেকটা অ্যাসার্টিভে যদি যুক্ত করি, এখন আপনি কি বলবেন যে ভাই এটা একটা কোশ্চেন? তাহলে নাম হিসেবে যারা এমবেডেড কোশ্চেন বলছে, আমি আর কিছু বলছি না, তারা অন্তত 33.33 পৌনঃপুনিক ভুল বলেছেন। আচ্ছা, এবার আসেন, আপনি চাইলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একটা অ্যাসার্টিভকে যুক্ত করতে পারবেন, যারা দুটো সেন্টেন্স একত্রিতভাবে একটা প্রশ্নবোধক চিহ্ন নিবে। আবারও বলি, দেখেন আবারও ভেঙে ভেঙে বলি, দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপনি একসাথে ইনভেট করে দিতে পারবেন, মানে দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপনি একসঙ্গে যুক্ত করে দিতে পারবেন। আপনি যদি দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সকে একসাথে যুক্ত করে দেন, তাহলে এইটাকে বলা হবে ইমবেডেড সেন্টেন্স। কেউ যদি এটার ইমবেডেড কোশ্চেন বলে, ও জন্মের বোকা, কারণ এটা কোশ্চেন না। আমি একটা উদাহরণ দেখাই। ধরেন আমি বললাম আই নো, পরের পেজে যদি উদাহরণ দিয়ে রাখছি, আই নো ওয়েল, আমি খুব ভালোভাবেই জানি, দ্যাট, যে, আমি খুব ভালোভাবেই জানি যে, ইউ আর সিক, তুমি অসুস্থ। আচ্ছা দেখেন তো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি একসাথে ইমবেড করেছি কিনা প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন।
যারা আমার সাথে আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। যারা আমার সাথে একটু আছেন, মানে আমার সাথে যারা আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। আরিফ খান স্যার, ডিগ্রি ইংরেজি কোর্স চালু হবে? জি ভাই, ডিগ্রি ইংরেজি কোর্স খুব দ্রুতই চালু হবে, একটু কমেন্ট করতে হবে প্লিজ। হ্যাঁ, দেখেন তো আপনাদের কাছে কি মনে হয়, এটা কি কোনো কোশ্চেন? একটু কমেন্ট করতে হবে প্লিজ। জি আলামিন ভাই, ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহ। এখন ভাই 99% বই এই কাজটা করছে ভাই, বুঝছেন? 99% বই এই কাজটা করছে। ইংলিশ থেরাপি নামে একটা বই পাবেন, যেখানে গ্রামার, তাদের গ্রামার অংশ আমিও কাজ করেছি। ওই বইটাতে দেখবেন ইমবেডেড কোশ্চেন লেখা নাই, লেখা আছে ইমবেডেড সেন্টেন্স, কথা আমি এখানে কাজ করেছিলাম। আচ্ছা, এখন দেখেন তাহলে এই সেন্টেন্সটা কিন্তু একটা সংযুক্ত বাক্য। এখন আপনিই বলেন, আপনার বিবেক কি বলে? এই বাক্যটার যদি কেউ কোশ্চেন বলে, আপনি ওরে রাখবেন নাকি বলবেন যে ভাই তুমি পাগল অথবা তুমি ভুল করছো? এটা কোনো কালেও কোশ্চেন না। তাই দুটো সংযুক্ত বাক্যকে যদি কেউ ইমবেডেড কোশ্চেন বলে, সব ক্ষেত্রে তারা কোশ্চেন বলতে পারবে না। এইবার আসেন, আপনি চাইলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে আরেকটা অ্যাসার্টিভকে যুক্ত করে দিতে পারবেন, সেক্ষেত্রে দুটো মিলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন আমি আপনাকে বলতে পারি, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার হি ইজ, সে কোথায় আছে। দেখেন এতটুকু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরের অংশটুকু হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। জি, আপনি এই দুটো সেন্টেন্সকে ইমবেড করার কারণে, যেহেতু প্রথম অংশে ইন্টারোগেটিভ আছে এবং শেষের অংশে অ্যাসার্টিভ আছে, এক্ষেত্রে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ কাউন্ট করা হয়। আপনি এই বাক্যটাকে বলতে পারেন এটা একটা ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন শুধু দ্বিতীয় বাক্যটা কারেক্ট, উপরের বাক্যটা রং, এটাকে তো আপনি ইমবেডেড কোশ্চেন বলতে পারেন না। এবার 3 নম্বরে আসেন, আপনি চাইলে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে আরেকটা অ্যাসার্টিভ যোগ করতে পারেন। এখন কেউ যদি বলে ইম্পারেটিভ আর অ্যাসার্টিভ মিলে প্রশ্ন হয়, তাহলে আমার আর কিছু বলার নাই, এটা ভুল। যেটা ভুল সেটা ভুল, সে আমি বললেও ভুল, অন্য কেউ বললেও ভুল। যেমন দেখেন, আপনি কাউকে বলতে পারেন গো, এই দেখেন এক শব্দে একটা সেন্টেন্স হয়ে গেল, গো, যা, ভাগ, চলে যা, দূরে যা, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। হ্যাঁ, এখানে বাক্যটা শেষ করতে পারতাম। এখন আমি এটার সাথে একটা অ্যাসার্টিভ যোগ করবো, আমি বলতে পারি গো হোয়ার এভার ইউ ওয়ান্ট। এই দেখেন, হোয়ার এভার ইউ ওয়ান্ট, হোয়ার এভার ওয়াটারে বাদ দেন, ইউ ওয়ান্ট এতটুকু অ্যাসার্টিভ, হোয়ার এভার সাথে যুক্ত করে দেন, এতটুকু হলো অ্যাসার্টিভ। সামনে কি আছে? ইম্পারেটিভ। দুটো মিলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা একটা ইমবেডেড সেন্টেন্স। এখন আপনি বলেন, এটাকে কি আপনি ইমবেডেড কোশ্চেন বলবেন? কেউ যদি এটাকে কোশ্চেন বলে, সে কি ঠিক বলতেছে? সে আনডাউটেডলি ভুল বলতেছে, রং বলতেছে। এখন ভাই অধিকাংশ বইয়ে যদি দেখেন, এই ইমবেড করা যায় 3টা প্রক্রিয়ায়। তিনটাকে একত্রিত ভাবে আপনি যদি বলেন, তাহলে বলবেন সেন্টেন্স। ভাই দেখেন, সব প্রশ্নই সেন্টেন্স, সব কোশ্চেনই সেন্টেন্স, কিন্তু সব সেন্টেন্স কি কোশ্চেন হয়? মানে আপনার মনে কি হচ্ছে? কি লেখছে? জগা খিচুড়ি অবস্থা আমাদের গ্রামার বইগুলোর ইমতিয়াজ ভাই। জি ভাই, আমি এটাই তো দেখালাম আপনাকে, কিন্তু আপনার কালেকশনের যত বই আছে অলমোস্ট সিংহভাগ বই এই কাজটা করছে ভাই। এখন দেখেন, আমি আপনাদেরকে ওই দিন ক্লাসে বলেছিলাম, মানে আমি আমার পেইড ব্যাচের ক্লাসে বলেছিলাম যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সবই ভুল নাম দিয়ে। আমি একটা ভয় আপলোড করি নাই ভাই, কারণ অনেকের মানে বুক ফেটে যাবে, বুঝছেন? তারা কষ্ট পাবে, কারণ উনি তো এই জিনিসটা নাম দিছে ভুল। কেউ যদি ভুল করে, এটা কি আমার দোষ বলেন? এই হলো কি ঘটনা। তার মানে ইমবেডেড কোশ্চেন বললে শুধু 2 নাম্বারটাকে কভার করতে পারবেন, আর যদি ইমবেডেড সেন্টেন্স বলেন তাহলে 3টাই কভার হবে। ইমবেড বলতে তো তিনটা ঘটনা ঘটে, আপনি 3টার একটাকে নিয়ে কেন নামকরণ করবেন? ওকে, আশা করি ইনশাল্লাহ এতটুকু আমাদের ভাই ব্রাদাররা বুঝে ফেলছেন। হৃদয় চন্দ্রদেব, আপনার কোনো বই আছে? জি বাবা, আমার বই বলতে এর আগে আমি হচ্ছে গিয়ে ফটোকপি করে বই বানায় আমাদের স্টুডেন্টদেরকে দিতাম, তবে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে আমার বই পেয়ে যাচ্ছেন একবারে ফুল গ্রামার বই। সো এই হলো গিয়ে ঘটনা। এখন আমরা কিছু প্রশ্নের উত্তর সমাধান করব এবং করে করে এগুলো প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আসেন আমরা একটা কাজ করি। আমরা টেকনিক্যালি কিছু সেন্টেন্স লেখা দেখে নেই। হ্যাঁ, তো আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আবারও বলি এটাকে মডার্ন ইংলিশে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুটো স্ট্রাকচারে হতে পারে, এক সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স, আর 2 সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস, সংক্ষেপে এমভি লিখলাম বাবা, এটা মুন্না ভাই বলেন না, মেইন ভার্ব প্লাস আদার্স।
এই দুটো ওয়েতে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে পারবেন। যেমন আমরা 1 নাম্বার স্ট্রাকচার দিয়ে বলতে পারি I can cook curry. I can cook curry. আমি তরকারি রান্না করতে পারি। হ্যাঁ, যদিও প্র্যাকটিক্যালি পারি না, বউ মাঝে মাঝে বকা দেয়। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দেই, দেখেন আইটারে যদি বাদ দেন, ক্যান এর মধ্যে সি, কুক এখানে সি, কারি এখানেও সি। যখন আপনি কোন একটা সেন্টেন্সের অধিকাংশ অথবা 2 বা তার অধিক ওয়ার্ডের প্রথম লেটারগুলো কনসোনেন্ট, সিমিলার কনসোনেন্টের রিপিটেশন হবে, তখন লিটারেচারের ভাষা এটাকে বলা হয় অ্যালিটারেশন। ওকে, লিটারেচার নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে ক্লাসে আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, দেখেন এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, এরপরে আমরা পাচ্ছি অক্সিলারি ভার্ব, এরপরে আমরা মেইন ভার্ব প্লাস এই যে আদার্স পাচ্ছি। আবার আমি চাইলে দ্বিতীয় উদাহরণটা আগে লিখে ফেলছি আর কি, আমি ক্যানটা কেটে দিলাম। সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এইটারই আমি আবার অক্সিলারি ভার্ব দিয়ে আপনাদেরকে উদাহরণ দিতে পারি। আমি যদি বলি আই ক্যান কুক কারি, আমি তরকারি রান্না করতে পারি, তাহলে প্রথমে ছিল সাবজেক্ট, মেইন ভার্ব, আদার্স, এইবার চলে আসছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, দেন কামস মেইন ভার্ব এন্ড দেন আদার্স। এটা অবজেক্ট, তারপর আমি আদার্স বললাম আর কি। ওকে, এগুলো গিয়ে ঘটনা ইনশাআল্লাহ এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো প্রশ্ন থাকার কথা না। হ্যাঁ, বাংলায় অনুপ্রাস বলা হয়, চুলতার, কবেকার, অন্ধকার, বিদিশার, দিশা, এটা অনুপ্রাসের উদাহরণ পড়ছেন আপনারা। তাহলে এটা হলো আপনার অ্যাসার্টিভের ক্ষেত্রে। দেন ইন্টারোগেটিভে আসি আমরা। আচ্ছা, আপনাদের মধ্যে কে বলতে পারবেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার বলেন? এখানে মজার বিষয় আছে, দেখি আমাদের কোন ভাই বোনেরা বলতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার। দেখি কারা কারা বলতে পারেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স স্যার ক্লাস শুরু হয় 9টায় নাকি 10টায়? বাবা, এটা তো আমাদের এটা আমাদের পেজের ক্লাস। হ্যাঁ, জান্নাতুল সাথী, এটা আমাদের পেজের ক্লাস। আর আপনারা যারা পেইড ব্যাচে আছেন তাদের ক্লাস হচ্ছে রাতে 10টায়। আচ্ছা, একটু কমেন্ট করেন তো দেখি কারা কারা বলতে পারেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কত রকমের হয়। সালাউদ্দিন ভাই বস, আচ্ছা আপনারা বস, মাশাআল্লাহ। হুমায়ুন কবির ভাই বলছেন 3 প্রকার। মজার ব্যাপার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো গিয়ে একদম অল টোটালি ভাগ করলে 4 রকমের হয়। এই যে মহিউদ্দিন মহি ভাই বলছেন যে 2 প্রকার। হ্যাঁ, আমরা 2 প্রকারের পড়ে আসছি। একটা পড়ে আসছি আমরা ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা পড়েছি ডব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেন, ঠিক আছে, এই দুইটা। আরো দুটো আছে, একটাকে বলা ট্যাগ কোয়েশ্চেন। হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে গিয়ে স্বয়ং সম্পূর্ণ প্রশ্ন নয়। স্বয়ং সম্পূর্ণ প্রশ্ন না হয় ট্যাগ কোয়েশ্চেনকে আমরা অনেকে কোয়েশ্চেনের আওতায় আনি না। যেমন ধরে নেন আমি ক্লাসে ঢুকে যদি জাহিদকে জিজ্ঞেস করতাম, জাহিদ তাই না, ও কিচ্ছু বুঝতো না। কিন্তু আমি যদি জিজ্ঞেস করতাম যে জাহিদ ভাই কালকে রমনা পার্কে এক মহিলার সাথে বেড়াইতে গেছিলেন, এরপর ছোট্ট করে বললাম তাই না, তখন সে বুঝতো যে হ্যাঁ বেড়াইতে গেছে। এবার সে যদি গিয়ে থাকে বলবে হ্যাঁ ভাই, আর যদি না যায় থাকে তাহলে বলবে নো ভাই। এই যে দেখেন, আমি একটা কথার পরে যখন ছোট্ট একটা প্রশ্ন ট্যাগ করে দিই, এটার নাম ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন, তবে জাস্ট আপনি যদি ট্যাগ কোয়েশ্চেন বলেন বা কাউকে যদি জিজ্ঞেস করেন কি রে তাই না, ও কিচ্ছু বুঝবে না, কিন্তু আপনাকে একটা কথা বলে দেন একটা ট্যাগ যোগ করতে হবে। ট্যাগ কোয়েশ্চেন যেহেতু একা একা আসে না, তাই এটাকে স্বয়ংসম্পূর্ণ প্রশ্ন না ধরায় আমরা পড়ে আসছি প্রশ্ন 2 প্রকার। আরেক রকমের প্রশ্ন আছে যেটাকে বলা হয় চয়েস কোয়েশ্চেন। তাহলে প্রশ্ন হচ্ছে 4 রকমের, ইন্টারোগেটিভ সেন্টেন্স 4 রকমের হয়। ডব্লিউএস কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, আর এটা হলো চয়েস কোয়েশ্চেন, আর একটা ট্যাগ কোয়েশ্চেন। চয়েস কোয়েশ্চেনটা কি? চয়েস কোয়েশ্চেন হচ্ছে এরকম যে ধরেন জাহিদ আমারে বললো, জাহিদ ভাই বললো যে ভাই আজকে নিচে চলেন, আপনার একদম জম্মের খাওয়া খাওয়াবো, পেট ভরে যাবে আপনার। তো আমি অনেক খুশি জাহিদের সাথে নিচে গেলাম। নিচে যাওয়ার পরে এবার জাহিদ আমার জিজ্ঞেস করতেছে ভাই চা না কফি। এই যে দেখেন ভাই, চা না কফি, জাস্ট দুটো শব্দ বলছে, এটা প্রশ্ন না, কিন্তু সে আমাকে চয়েস করতে বলতেছে যে সুমন ভাই আপনি চা খাইবেন নাকি কফি খাইবেন। অথবা ধরে নেন আমি কাউকে বললাম যে ভাই লালডা না কালাডা। এই যে লালডা না কালাডা, আমি দুটো ড্রেস দেখালাম, জিজ্ঞেস করলাম লালডা না কালাডা, ঠিক আছে, টিনা নাকি মিনা। এগুলো হচ্ছে চয়েস কোশ্চেন, দুটো থেকে যে কোনো একটাকে চুজ করতে হয়, তবে সেগুলো আলাদা হয়, আমরা ওগুলোকে স্বয়ংসম্পূর্ণ প্রশ্ন ধরি না। কোশ্চেনকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক, এটাকে বলা ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। এটাকে যারা রিসার্চ নিয়ে পড়েছেন, আমি একটা বইয়ে 4 প্রকার পড়েছি। আচ্ছা ইমতিয়াজ ভাই 4 প্রকার না। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা হলো ডব্লিউএস কোয়েশ্চেন।
ডব্লিউএস কোয়েশ্চেনকে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন, আর ইয়েস নো কোয়েশ্চেনটাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। যারা রিসার্চ পেপারে কাজ করছেন তারা এগুলো জানেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাকে কেউ কেউ পোলার কোয়েশ্চেনও বলে, পোলার কোয়েশ্চেন। আচ্ছা, ইয়েস নো কোয়েশ্চেন চেনার সবচেয়ে সহজ উপায় হলো শুরুতে একটা অক্সিলারি ভার্ব থাকে, এরপর সাবজেক্ট থাকে, এরপরে বাকি অংশ। আর ডব্লিউএস কোয়েশ্চেন চেনার উপায় হচ্ছে গিয়ে এইটারও একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ। তবে এই অক্সিলারি ভার্বের সামনে আপনাকে একটা ডব্লিউএস ওয়ার্ড লিখতে হয়। দেখেন এখানে একটা ঘটনা আছে, আমরা অনেকে এটাকে ডব্লিউএস ওয়ার্ড জেনে আসছি, মূলত এটার নাম হলো কোয়েশ্চেন ওয়ার্ড। যদি ডব্লিউএস ওয়ার্ড বলেন তাহলে আমি যেটা ওয়ার্ড লিখি দেখেন, WHEEL, হুইল। হুইল মানে চাকা। এখন চাকা দিয়ে কি আপনি প্রশ্ন করেন না। আবার দেখেন WHEAT, হুইট, হুইট মানে গম। এটাও তো একটা ডব্লিউএস ওয়ার্ড। আপনি কি এটারে বলবেন যে এটা প্রশ্ন করা যায় না। মানে মূল বিষয়টা হচ্ছে এটার নাম কোয়েশ্চেন ওয়ার্ড, আমরা এটারে বলি ডব্লিউএস ওয়ার্ড। আবার দেখেন আপনি কিন্তু হাউ দিয়ে প্রশ্ন করেন, এখন আপনি বলেন হাউ কি ডব্লিউএস ওয়ার্ড? হাউ মাউ খাও, এটা তো ডব্লিউএস ওয়ার্ড না রে বাবা, ডব্লিউ আছে পেছনে, এইচ আছে সামনে। তবে এটা আমরা একটা প্রচলিত ভাবে ধরে নেই, এটা হলো গিয়ে ডব্লিউএস ওয়ার্ড। যাক, যেটা আপনাদের কাছে ভালো লাগে ধরতে পারেন, এটা নিয়ে আমরা খুব বেশি প্যারায় যাইতেছি না। এখন আসেন, আপনাকে যদি বলা হয় যে একটা ইয়েস নো কোয়েশ্চেন বলো, আপনি কাউকে বলতে পারেন আর ইউ গোয়িং টু টিএসসি, আর গোয়িং টু টিএসসি, তুমি কি টিএসসি তে যাচ্ছ? দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, সে বলতে পারে ইয়েস, গেলে বলবে ইয়েস যাচ্ছি, আর যদি না যায় তাহলে বলবে নো যাচ্ছি না। এইটাই আমি লিখতে পারি, দেখেন আর ইউ গোয়িং টু টিএসসি, তুমি কি টিএসসি তে যাচ্ছ? সে বলতে পারে ইয়েস, আবার বলতে পারে না যাচ্ছি না। এইবার একটু আসেন, আমরা এটাকে এবার একটু ইয়েস নো থেকে ডব্লিউএস ওয়ার্ডে জানাবো। ধরেন আমি জাহিদ ভাইরে জিজ্ঞেস করলাম, জাহিদ ভাই আপনি কি টিএসসি তে যাচ্ছেন? তো উনি বললেন হ্যাঁ ভাই আমি টিএসসি তে যাচ্ছি, হ্যাঁ আমি টিএসসি তে যাচ্ছি। এইবার আমি তারা জিজ্ঞেস করলাম, তো তার শোনা তুমি যে টিএসসি তে যাচ্ছ, when are you going to টিএসসি, আপনি টিএসসি তে কখন যাচ্ছেন? এই যে দেখেন, এবার ধরে নেন সে বললো যে ভাই আমি আগামীকাল যাচ্ছি। এইবার আমি তারে প্রশ্ন করতে পারি আগামীকাল যাচ্ছেন, খুব ভালো কথা, খুব ভালো কথা, কেন যাচ্ছেন? এই যে আরেকটা লিখলাম, সে বললো যে ভাই বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, এরপরে আবার দেখেন সে বললো বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। এইবার আমি বলতে পারি হাউ আর ইউ গোয়িং টু টিএসসি, আপনি টিএসসি তে কিভাবে যাচ্ছেন? সে বলতে পারে ভাই সিএনজি তে করে যাচ্ছি, এরকম আর কি। হ্যাঁ, তার মানে দেখেন বিষয়টা যেটা দাঁড়ালো যে সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব থাকলে সেটা ইয়েস নো কোয়েশ্চেন, আর সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব তো থাকবেই, সাথে আমাদের ভাষায় যেটা ডব্লিউএস ওয়ার্ড সেটা থাকলে এটা একটা কোয়েশ্চেন। এখন আমরা যদি চাই যে দাদা এই সেন্টেন্স দুটোকে অ্যাসার্টিভ বানাবো, এবার আপনাদের পালা। হ্যাঁ, আপনারা এই দুটোকে বানাবেন। ধরেন আমি এটাকে লিখলাম এই, এটাকে লিখলাম বি, আপনারা এ এবং বি লিখে এই বাক্য দুটোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে আমাকে একটু কাইন্ডলি দেখাবেন। দেখি কারা কারা এই লাইনে বস, কারা কারা পারেন। হ্যাঁ, আর ইউ গোয়িং টু টিএসসি এটাকে আপনারা অ্যাসার্টিভ বানাবেন, এবং হাউ আর ইউ গোয়িং টু টিএসসি এটাকেও আপনারা অ্যাসার্টিভ বানাবেন। স্যার রিপ্লাইটা দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা টপিকের আলোচনাটা শেষ করি। ওনার লেখাগুলো এরকম আসতেছে কেন ভাই? হ্যাঁ, ওনার আইডিতে মেবি কোনো প্রবলেম আছে, তাই না? স্যার ডিগ্রি ইংরেজির কোর্সটি দ্রুত করেন, পরীক্ষার তারিখ হয়ে গেছে। রাসেল ওয়াহিদ ভাই, এই কয়েকদিনের মধ্যেই আমাদের ডিগ্রি প্লাস ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্সটা চালু হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের মোহাম্মদ আলী ভাই করেছেন, ধন্যবাদ। তাহলে আমরা এটাকে বলতে পারি আর ইউ গোয়িং টু টিএসসিটাকে আপনি যার সাবজেক্টটাকে সামনে আনেন, হয়ে যাচ্ছে ইউ আর গোয়িং টু টিএসসি। এটা ঠিক আছে। এবার পরেরটা করে দেখান তো, হাউ আর ইউ গোয়িং টু টিএসসি, হাউ আর ইউ গোয়িং টু টিএসসি, এটাকে আমরা একটু চেষ্টা করি। আলামিন এটাকে ইকো কোশ্চেন বলছেন, এটা একটা ঘটনা আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন বোঝাই। হ্যাঁ, এটা একটা মারাত্মক ঘটনা আছে, এটা আমি ব্যাখ্যা করবো না, শেষের দিকে মনে করাই দিন। এটা মূলত ইমোশন
বা এটাকে কি বলে, এক্সক্লামেশন বোঝায় আর কি। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখেন অনেকে যেই কাজটা করে, এই হাউটাকে তুলে দিয়ে এটাকে এভাবে লেখে, ইউ আর গোয়িং টু টিএসসি। মাথায় রাখবেন, হাউটাকে যদি তুলে দেন তাহলে এটা হবে না, আপনাকে হাউটাকে সামনে রাখতে হবে। হাউ ইউ আর গোয়িং টু টিএসসি। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ডব্লিউএস ওয়ার্ড সামনে, এটা কি প্রশ্ন হয়ে যাবে না? নো, ডব্লিউএস ওয়ার্ড কখনোই প্রশ্ন তৈরি করে না। দেখেন ধরে নেন আমি বললাম আই অ্যাম ইটিং, এইটাকে আপনি যতই ডব্লিউএস ওয়ার্ড লাগান এটা জীবনেও প্রশ্ন হবে না। প্রশ্ন হওয়ার জন্য শর্ত হচ্ছে অক্সিলারি ভার্বের সামনে সাবজেক্ট থাকা যাবে না। আমি যদি এটাকে এইভাবে লিখতাম when am I eating, তাহলে এটা প্রশ্ন হইতো। তাহলে প্রশ্ন হওয়ার জন্য আমাদের ডব্লিউএস ওয়ার্ড না, যে জিনিসটা কাজে আসবে সেটা হচ্ছে সাবজেক্টের আগে আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন প্রশ্ন করতে পারেন ভাই হাউ সামনে আসলে অর্থ কেমন হয়? এটা প্র্যাকটিক্যালি এরকম কোনো অর্থ দিবে না। যখন এটা কোনো একটা ক্লজের সাথে সংযুক্ত থাকবে তখন এটা অর্থ দিবে। এরপরেও যদি অর্থ জানতে চান তাহলে আমরা এভাবে বলতে পারি হাউ আর ইউ গোয়িং টু টিএসসি, তুমি টিএসসি তে কিভাবে যাচ্ছ, আর এটা হবে তুমি টিএসসি তে যেভাবে যাচ্ছ। এইবার আপনাদের পালা, আপনাদেরকে আমি একটা সেন্টেন্স দিব, আপনারা এই ইন্টারোগেটিভটাকে জাস্ট একটা অ্যাসার্টিভ বানিয়ে দেখাবেন প্লিজ। ধরুন আমি এখানে লিখলাম হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, এইটাকে আপনারা একটু অ্যাসার্টিভ বানায় দেখাবেন আমাদেরকে প্লিজ। এটাকে একটু অ্যাসার্টিভ বানিয়ে দেখাবেন প্লিজ। নুরুল ইসলাম ভাই, আলামিন ভাই, মৃণাল দাশগুপ্ত। আচ্ছা, মৃণাল দাশগুপ্ত একটা চমৎকার সেন্টেন্স লিখছেন, এটা পরে ব্যাখ্যা করি। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি রেফারেন্স দিয়েছেন, মানে এই বিষয়ে কথা বলা খুব বেশি শোভনীয় দেখায় না, তাই বললাম না, আমি আপনাকে ইনবক্সে নক দিয়ে দেব না। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। দেখেন এই হোয়াটরে কিন্তু আমরা চেঞ্জ করব না, হোয়াটের জায়গায় থাকবে। এইবার দেখেন ইওর নেমটা হলো সাবজেক্ট, আর এটাই নিজেই অক্সিলারি ভার্ব, নিজেই মূল ভার্ব, তাহলে এটারে আমাদের পেছনে নিয়ে যেতে হবে। আমরা লিখবো হোয়াট ইওর নেম ইজ। যদি এতটুকু করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ। তাহলে আসেন এখন আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব এবং চেষ্টা করব এখানে কিছু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তাহলে আসেন এমবেডেড সেন্টেন্সের এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই 1 নং যে প্রশ্নটা, দেখি 1 নং প্রশ্নের সঠিক উত্তর কতজন দিতে পারেন। হ্যাঁ, এই 1 নং প্রশ্নের সঠিক উত্তর দেখি কতজন দিতে পারেন। কায়কোবাদ কাজল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন প্লিজ, সবাই একটু প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। ওয়াও, অনেকে উত্তর দিয়েছেন মাশাআল্লাহ। সুইটি, হুমায়ুন কবির, মুন্নি আক্তার, জাহিদ হোসাইন, মোহাম্মদ মহিউদ্দিন মহি, অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তো একটু বাকিরাও ট্রাই করেন প্লিজ। বাকিরা একটু চেষ্টা করেন প্লিজ, দেখি। রাসেল ওয়াহিদ ভাই বলছেন সি, সুইটি বলছেন ডি, নোবেল ইসলাম বলছেন সি, ডেজাভু বলছেন এ, আরেকবার হ্যাঁ এ। নাইম ভাই মানে জাস্ট অপশন বলেন প্লিজ। হ্যাঁ, ইমতিয়াজ হোসেন, সুমিলা আক্তার, সুমি, ইমতিয়াজ। আচ্ছা ঠিক আছে, আসেন এই প্রশ্নটা আমি আমার পেজে এর আগে একবার দিয়েছিলাম, অনেকে এটার উত্তর ভুল লিখেছেন, আমার মনে আছে আর কি। তাহলে আসেন আমরা একটু বলে নেই। দেখেন আমরা জাস্ট একটু আগে কি দেখলাম আপনাদেরকে একটু শেয়ার করি। দেখেন আমরা বলেছিলাম প্রথম অংশ অ্যাসার্টিভ হলে পরের অংশ অ্যাসার্টিভ হবেই, প্রথম অংশ ইন্টারোগেটিভ হলে পরের অংশ হবে অ্যাসার্টিভ, প্রথম অংশ ইম্পারেটিভ হলে পরের অংশ হবে অ্যাসার্টিভ। এর বাহিরে আপনি কখনোই বলতে পারবেন না যে প্রথম অংশ অ্যাসার্টিভ পরের অংশ ইন্টারোগেটিভ, এটা অসম্ভব, জীবনেও হবে না। আপনি কখনোই বলতে পারবেন না যে প্রথম অংশ অ্যাসার্টিভ এর পরের অংশ ইম্পারেটিভ, এটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না।
অর্থাৎ আপনি যে কোনো সেন্টেন্সের সাথে যখন যুক্ত করবেন কাউকে, পরেরটা অবশ্যই অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আচ্ছা, তাহলে আসেন আমরা যদি জাস্ট এই জায়গাটাতে একটু নজর দেই, তাহলে আমরা দেখতে পাবো ক্যান ইউ টেল, এই যে দেখেন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসছে, তার মানে এতটুকু হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমার এইখানে কি লাগবে? অ্যাসার্টিভ। আমার পরের অংশে কি লাগবে? অ্যাসার্টিভ সেন্টেন্স লাগবে। তো দেখেন এই যে হোয়ার ডাজ হি, সাবজেক্টের আগে অক্সিলারি আসছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কাটা। এইবার আসেন হোয়ার হি লিভ, এটা কোনোভাবে হবে না, কারণ আমরা জানি হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি ভার্বের সাথে এস যোগ করতাম তাহলে এটা কারেক্ট হতো এবং অ্যাসার্টিভ হতো, যেহেতু এস যোগ করা নাই, সো এটাও কাটা। যারা যারা আপনারা ভাবতেছেন যে উত্তর হবে সি, তাদের জন্য একটা দুঃসংবাদ। দুঃসংবাদ হলো একটা প্রশ্নে প্রশ্নবোধক চিহ্ন থাকে একটা। এখানে ইতোমধ্যে দেখেন আমার কোশ্চেনের অপশনেই একটা কোশ্চেন মার্ক দেয়া আছে। তো একটা সেন্টেন্সে কি জীবনেও দুইটা প্রশ্নবোধক চিহ্ন হয়? হয় না। তার মানে এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কারণে আমি অলরেডি ধরা খায় গেছি। হ্যাঁ, এখন ধরা খাইতাম না যদি নিচে আরেকটা অপশন থাকতো। এখন দেখেন নিচে কিন্তু লেখা আছে নান অফ দ্য অ্যাবাভ, সো আমি সিও নিব না। কেন নিব না? কারণ একই প্রশ্নে কখনো দুটো প্রশ্নবোধক চিহ্ন হতে পারে না। তো অনেকে বোকামি করে কি চিন্তা করে, ওফ আবেগ কাজ করছে রে, বিবেক কাজ করে নাই। এই যে অ্যাসার্টিভ পাইছে, ওরে শোনা অ্যাসার্টিভ পাইলেই হবে খালি? আপনার দুটো প্রশ্নবোধক চিহ্ন কি জীবনে একটা প্রশ্নে হয়? আপনি আপনার বান্ধবীর লেটার দিয়েছেন, এসএমএস দিয়েছেন, বন্ধুরে এসএমএস দিয়েছেন, ক্লোজ দোস্তরে মেসেজ দিয়েছেন, জাস্ট ফ্রেন্ডে মেসেজ করছেন, সেখানে আপনি দুইটা তিনটা 20টা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। একটা ফর্মাল প্রশ্নে, একটা ফর্মাল পেপারে আপনি কখনো দুটো প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবেন না। সো এইটা অবশ্যই কাটা। তাহলে অপশন আসছে ডি। এই তো মাশাআল্লাহ, অনেকে মারাত্মক চালাক আছেন। নোবেল ভাই বলছেন স্যার খেয়াল করি নাই। আসাদুল ইসলাম ভাই বলতেছেন স্যার এই বিষয়টা আপনার মাধ্যমে ভালো করে শিখেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ ভাই, এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, হাই হাই রে, হুমায়ুন কবির ভাই বলতেছেন হাই হাই রে। জি ভাই, এরকম হাই হাই মনে হবে, বুঝছেন? মাঝে মাঝে এরকম হাই হাই হয়ে যায় আমাদের। আচ্ছা, এখন এই বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে, বুঝছেন? আপনি যখন একটা পরীক্ষা দিচ্ছেন, এখানে কিন্তু আপনার একটা আইকিউ টেস্টেরও ব্যাপার স্যাপার থাকে, বুঝতে পারছেন তো? এই জায়গাটাতে আপনার আইকিউ টেস্টেরও একটা ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ বুঝে ফেলাইছেন। তাহলে এটা শেষ। এবার আসেন সেম ক্যাটাগরির কোয়েশ্চেন, ক্যান ইউ টেল, তুমি কি বলতে পারো? এই যে দেখেন আমরা সামনে কিন্তু পেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো নেক্সট পার্টে আমাকে অ্যাসার্টিভ লিখতেই হবে, কিছু করার নাই। তাহলে দেখেন হোয়াট ইজ হিজ নেম, এই যে দেখেন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে, এটা কাটা। হোয়াট হিজ নেম, এখন হোয়াট হিজ নেম শুধু সাবজেক্ট দেয়া আছে, সাথে তো ভার্ব নাই। সো আমরা জান্নাতুল হাসনাত বলছেন ভিডিও কি আটকে গেছে? জি, একটু হয়তো আটকে গেছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে, এখন ঠিক আছে বাবা। হোয়াট হিজ নেম ইজ, এই যে দেখেন এতটুকু অ্যাসার্টিভ, এই হোয়াটটা এমনিতে থাকতেই পারে। তার মানে আমাদের অপশন, কারেক্ট অপশন হচ্ছে সি। আমাদের কারেক্ট অপশন হচ্ছে কি সি। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো সুইটি রায়, হুমায়ুন কবির, জাহিদ হোসেন, অনেকে লিখছেন। বুলবুল আহমেদ ভাই মাশাআল্লাহ, সাথে দুটো ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ। ইমতিয়াজ ভাই, মহিউদ্দিন মহি ভাই, এই তো জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন এইবার আমরা একটু ট্রাই করি আমাদের পরের প্রশ্নটা। দেখি এই প্রশ্নের উত্তর আমরা কে কে দিতে পারি বা কে কে এই প্রশ্নের উত্তরটা করতে পারি, একটু চেষ্টা করি আমরা। জি স্যার, আটকে গেছিল। আচ্ছা ভাই, হ্যাঁ আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা, আর কেউ প্লিজ চেষ্টা করবেন একটু। এই প্রশ্নটা আমরা একটু চেষ্টা করব, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। এই তো ইতোমধ্যে আমাদের ফেরদৌসী সুলতানা উত্তর দিয়ে দিয়েছেন। দেখি বাকিরা কি বলেন, বাকিদের কাছে কি মনে হয়, একটু ট্রাই করেন। সুইটি রায়, হুমায়ুন কবির উত্তর দিয়ে দিয়েছেন, এই তো ধন্যবাদ, পারবেন। দেখেন এখন যেহেতু এখানে তো আমি বোকামি করে ফেলছি। হ্যাঁ, এখানে কোনো চিহ্ন নাই। হ্যাঁ,
এখানে কোনো চিহ্ন নাই, এটা টাইপিং মিস্টেক, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ধরেন এই সামনে দেয়া আছে ডু, যেহেতু সামনে ডু দেয়া আছে, প্রথম অংশটা যদি ইন্টারোগেটিভ বানাতে চাইতাম আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ডুটাকে অক্সিলারি ভার্ব ধরলে এরপর একটা সাবজেক্ট নিতে হতো, যেমন ডু আই, ডু ইউ, ডু হি, ডু শি। এখানে কিন্তু কিছু নাই, তার মানে আমরা বুঝতেছি যে ডুটা আমাদের মূলত অক্সিলারি ভার্ব না, এইটা মেইন ভার্ব, এবং এতটুকু হলো আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অনেকে বলতে পারে ভাই এক ওয়ার্ডে কি সেন্টেন্স হয়? জি হতে পারে, যেমন আপনি কাউকে বলছেন গো, এক ওয়ার্ডে সেন্টেন্স হয়ে যাচ্ছে, এখানে সামনে একটা ইউ উজ্জ আছে, যেমন ইউ গো, আপনি কাউকে বললেন খাম আসো, এখানে উজ্জ আছে কি? ইউ উজ্জ আছে। ডু করো না বলে আপনি মূলত এখানে উজ্জ আছে কি? ইউ ডু। তাহলে দেখেন ডু করো, এই এতটুকু ইম্পারেটিভ সেন্টেন্স। এখন সামনের অংশে ইম্পারেটিভ হলে আমাদের পরের অংশে কি লাগে? অ্যাসার্টিভ লাগে, যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে, এটা হওয়া সম্ভব না। এইখানেও সেম সাবজেক্টের আগে অক্সিলারি আসছে, এটাও নেওয়া সম্ভব না। আর নান অফ দ্য অ্যাবাভ আছে এবং হোয়াট ইউ লাইক টু ডু এইটা আছে। তাহলে দেখেন হোয়াটটারে যদি বাদ দেন, ইউ লাইক টু ডু, তুমি করতে পছন্দ করো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সামনে একটা হোয়াট থাকতেই পারে। তাহলে আসতেছে ডু হোয়াট ইউ লাইক টু ডু, অর্থাৎ তুমি যা করতে ভালোবাসো তাই করো। প্রথম অংশে ইম্পারেটিভ, পরের অংশে অ্যাসার্টিভ। এটা কিন্তু ইমবেডেড কোশ্চেন না, এটা হচ্ছে ইমবেডেড সেন্টেন্স। এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তাহলে ইনশাল্লাহ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে আপনি খুব ইজিলি করতে পারবেন। এটাও খুব সহজ প্রশ্ন, আপনারা নিজেরা চেষ্টা করবেন। এইবার পরেরটাতে চলে আসি আমরা, এই প্রশ্নের উত্তর আমরা একটু দেওয়ার চেষ্টা করি, কেমন? আসেন ট্রাই করি। শরীফ স্যার অসাধারণ ক্লাস, পাঞ্জাবিতে জামাই জামাই লাগতেছে। জি ভাই, আমি আমার বউয়ের জামাই। অবশ্য অনেকে জামাই বললে ওই যে কি বলে মেয়ের জামাই ভাবে, তাই না? মেয়ের জামাই ভাবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাকে আমরা নেক্সট আপনার যেদিন ক্লাস আছে, স্যারের ক্লাস আছে 26 তারিখে, তাই না? আচ্ছা একটু বলে দেই। হ্যাঁ, আমরা NTRCA, তারপরে ATO, এরপরে 10 থেকে 20তম গ্রেডের 20তম গ্রেডের চাকরির যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমাদের 3 দিন ব্যাপী ফ্রি ক্লাস রয়েছে। হ্যাঁ, আমাদের 3 দিন ব্যাপী ফ্রি ক্লাস রয়েছে। এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে আগামী 26 তারিখ আমাদের শরীফ স্যারের আন্তর্জাতিকের বস শরীফ স্যারের সাথে ক্লাস হবে। এরপরে 27 তারিখ সম্ভবত ম্যাথ ক্লাস হচ্ছে আপনাদের সাথে, এবং 28 তারিখ আমার সাথে আপনাদের দেখা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা এই 3 দিন 26, 27, 28 এই 3 দিন আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে, হ্যাঁ এগুলো একদম কমপ্লিট ক্লাস হবে, কোনো প্রশ্নের আলোচনা হবে না, সেখানে কমপ্লিট টপিক ওয়াইজ আমরা ক্লাস করাবো। এগুলো দেখে আপনারা চাইলে সিদ্ধান্ত নিতে পারেন। তো আমাদের এই কোর্সগুলোতে কোর্স ফি হচ্ছে 4000 টাকা, যেটা আমরা 50% ছাড়ে 2000 টাকা নিচ্ছি। তবে কেউ যদি 1 তারিখের মধ্যে NTRCA, ATO অথবা 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশনের জন্য আমাদের কোর্সে ভর্তি হন, সেক্ষেত্রে মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবেন 1 তারিখ পর্যন্ত। 1 তারিখের পরে আমাদের কোর্স ফি আবারও 2000 টাকাই হবে। হ্যাঁ, তো যারা যারা যুক্ত হতে চাচ্ছেন আপনারা অবশ্যই 26, 27, 28 তারিখের ক্লাস দেখে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আসেন আমরা একটু এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। আই হ্যাভ নো আইডিয়া, এতটুকু অংশ হলো অ্যাসার্টিভ। যেহেতু প্রথম অংশ অ্যাসার্টিভ, সো আনডাউটেডলি পরের অংশটাও আমাদের অ্যাসার্টিভ নিতে হবে। এখন আপনি যদি বলেন হোয়ার ডিড হি গো, এই যে দেখেন ডিড হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্টের সামনে আসছে, ইন্টারোগেটিভ হয়ে গেছে, এটা নেওয়া সম্ভব না। এখন দেখেন আই হ্যাভ নো আইডিয়া ইফ হি ডিড গো, হি ডিড গো না, এটা হতো হি ওয়েন্ট হলেও আমরা নিতে পারতাম, সো হচ্ছে না। ডিড হি গো প্রশ্নবোধক, এটা আরো হওয়ার মতো না। এই যে দেখেন ডি নাম্বারটাই কারেক্ট অপশন, যেটা আমাদের নাইম ভাই বলেছেন, আমাদের সুইটি রাই সুইটি বলেছেন। নোবেল ভাই স্যার আপনাকে ভালো লাগে, ধন্যবাদ ভাই। আপনাদেরকেও আমার অনেক ভালো লাগে। সুইটি রাই সুইটি প্রশ্ন করতেছেন কয়টায়। আমরা ক্লাসগুলো সম্ভবত রাত্রে 8টা থেকে 10টা পর্যন্ত দেবো ইনশাল্লাহ, অথবা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। রুবেল হোসেন কয়টায় স্যার? ক্লাসগুলো 7টা থেকে 9টা অথবা 8টা থেকে 10টা, এটা আমরা আপনাদেরকে আগামীকাল জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, জাহিদ হোসেন ভাই তো মাশাআল্লাহ সবাই ডি বলছেন। তাহলে বিষয়টা আসতেছে আই হ্যাভ নো আইডিয়া হোয়ার হি ওয়েন্ট,
সে কোথায় গিয়েছে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। থ্যাংক ইউ। এইবার দেখেন এই যে প্রশ্নটা আমরা দেখতেছি এটা 14তম বিসিএস এ আসছে, সিমিলার টাইপের কোশ্চেন। ক্যান ইউ টেল মি, তুমি কি আমায় বলতে পারো হোয়ার ড্যাশ, তুমি কি আমায় বলতে পারো যে মিস্টার আলী কোথায় বাস করে। এই যে দেখেন ডাজ আসছে, যেহেতু আগের অংশে ইন্টারোগেটিভ, তাহলে আমাকে পরের অংশে অবশ্যই অ্যাসার্টিভ নিতে হবে। আলী ডাজ লিভ, এটা আসলে বলার কোনো প্রয়োজনই নাই, আমরা মিস্টার আলী লিভস বলবো, হয়ে যাবে। তাহলে আমাদের এইখানে কারেক্ট অপশন হচ্ছে সি। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়ার মিস্টার আলী লিভস, মিস্টার আলী কোথায় থাকে। মহিউদ্দিন মহি ভাই বলছেন যে 8টা থেকে হলে ভালো হয়। আচ্ছা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো 8টা থেকে দেয়ার। আচ্ছা এবার যেটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সেশনে আসছিল। প্লিজ লেট মি নো, এই যে দেখেন লেট মি নো এতটুকু হলো ইম্পারেটিভ। সো আমার পরের অংশে কি দরকার, অ্যাসার্টিভ দরকার। তো এটা জানার জন্য আমাদের আর রকেট সায়েন্স জানার দরকার নাই, খুব ইজিলি আমরা এটাকে কভার করতে পারি। প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে জানাও হোয়াই ড্যাশ দ্য ক্লাস, হোয়াই ড্যাশ দ্য ক্লাস, দয়া করে আমাকে জানাও কেন সে ক্লাসে অ্যাটেন্ড করে নাই। তো অ্যাটেন্ড করার ক্ষেত্রে দেখেন আপনি যদি বলেন আমি ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম, ইংরেজি কি হবে, আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। অনেকে যেই কাজটা করে অ্যাটেন্ডের পরে ইন লেখে, অ্যাটেন্ডের পরে কোনো প্রেপোজিশনের দরকার নাই, অ্যাটেন্ডের পরে সরাসরি যেখানে অ্যাটেন্ড করছেন, আই অ্যাটেন্ড দ্য পার্টি, আই অ্যাটেন্ড দ্য ক্লাস, আই অ্যাটেন্ড দ্য সেমিনার, ওকে, আই অ্যাটেন্ড দ্য সিম্পোজিয়াম, এরকম আর কি। সো দয়া করে আমাকে বলো হোয়াই ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, তুমি কেন ক্লাসটাতে অ্যাটেন্ড করো নাই। এই যে 1 নাম্বারটাই কারেক্ট। এটা কেন হলো না, কারণ পরের অংশে আমার অ্যাসার্টিভ দরকার, দে আছে ইন্টারোগেটিভ। সি কেন হলো না, কারণ অ্যাটেন্ডের পরে কখনো টু হয় না, ওকে। আর যদি গো দিতেন, গো এর পরে একটা টু লাগতো, এখানে টু নাই, এখানে টু এক্সট্রা দেয়া আছে তাই হবে না, আর এখানে টু নাই তাই ডি হবে না। সো কারেক্ট অপশন হচ্ছে সি। ইমতিয়াজ ভাই বলতেছেন স্যার 8:30 নামাজ শেষে ক্লাস দিলে শান্তিতে ক্লাস করা যেত। ভাই 8:30 আমরাও নামাজ পড়ি, বুঝছেন, আমরা যে কাজটা করি, আমরা আমাদের এই যে স্টুডিওতে জামাত করে আমরা সবাই নামাজ পড়ে ফেলি, বুঝতে পারছেন। এখন ঝামেলাটা হচ্ছে ভাই 8:30 নামাজ শেষ, আমরা 8:30 যদি শুরু করি আমাদের রাত 10:30 হয়ে যাবে। আবার কেউ কেউ বলবে ভাই আমাদের এলাকায় তো নামাজ শেষ হয় 8:40। ডেফিনেটলি নামাজ মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এর উপর আর কোনো কথা নাই, কিন্তু ঝামেলাটা বুঝতে পারতেছেন, ওকে, এই আর কি। সো আশা করি ইনশাল্লাহ এটাও বুঝে ফেলেছেন আপনারা। এই ছিল আমাদের আজকের আলোচনা। আবারও বলি আপনাদেরকে যে আগামী 26, 27 এবং 28 ফ্রি ক্লাস, ওকে, ফ্রি ক্লাস থাকতেছে। ফ্রি ক্লাস পাচ্ছেন আপনারা। এই ফ্রি ক্লাসগুলো কিসের উপরে হচ্ছে, আপনারা পাবেন NTRCA, ATO এবং 10 থেকে 20th গ্রেডের জব প্রিপারেশনের জন্য, ওকে। তো ঠিক আছে, আপনাদের বিবেচনায় যা সঠিক হয়। ভাই দেখেন নামাজের বিষয় নিয়ে তো আসলে বলার কিছু থাকে না ভাই, এখন এই একটা ঝামেলা আর কি, মানে আমরা ঝামেলা করে ফেলি মাঝে মাঝে, নামাজের বিষয়ে সবসময় মেনটেন করা যায় না, ঝামেলা হয়ে যায়। আবার দেখবেন যে ঢাকায় ইফতার যেই টাইমে হচ্ছে, রাজশাহীতে হয়তো 7 মিনিট পরে হচ্ছে, তার মানে ওইখানে 7 মিনিট পরে নামাজ হচ্ছে, এই একটা বিষয় আসলে থাকে। যদিও অনেকে বলবেন যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিতে হয়, যেটা ঠিক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।